ইতিহাসের আদ্যপ্রান্ত চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দশম শ্রেণীর টেস্ট পেপার সমাধান আমরা পেজ নাম্বার 93 পেজ। প্রথম প্রশ্নে চলে আসা যাক। ভারতে নিম্নবর্গের ইতিহাস চর্চার প্রবক্তা হলেন কে? উত্তর হচ্ছে রণজিৎ গুহ। 1982 খ্রিস্টাব্দে অন সাম অ্যাসপেক্টস অফ দ্য হিস্টোরিওগ্রাফি অফ কলোনিয়াল ইন্ডিয়া গ্রন্থ প্রকাশের মাধ্যমে তিনি ভারতবর্ষে নিম্নবর্গীয় ইতিহাস চর্চার সূচনা করেছেন। এই নিম্নবর্গীয় ইতিহাস চর্চা করেছেন আরও অন্যান্য ঐতিহাসিক যারা, তাদের মধ্যে অন্যতম হলেন পার্থ চ্যাটার্জি, গৌতম ভদ্র, জ্ঞানেন্দ্র পাণ্ডে, গায়ত্রী চক্রবর্তী, শাহিদ আমিন প্রমুখরা। রজনীপাম দত্ত 1940 খ্রিস্টাব্দে ইন্ডিয়া টুডে গ্রন্থ প্রকাশ করে তিনি ভারতবর্ষে মার্ক্সবাদী ইতিহাস চর্চার সূচনা করেছেন। ভারতবর্ষে মার্ক্সবাদী ইতিহাস চর্চার সম্পর্কিত অন্যতম ঐতিহাসিকরা হলেন ইরফান হাবিব, সুশোভন সরকার, বিপান চন্দ্র, রমিলা থাপার এবং সুমিত সরকার। রমেশচন্দ্র মজুমদার তিনি ছিলেন জাতীয়তাবাদী ঐতিহাসিক এবং এই জাতীয়তাবাদী ঐতিহাসিকদের মধ্যে অন্যতম ছিলেন যদুনাথ সরকার। এগুলো আমাদের খেয়াল রাখতে হবে। 2 নম্বর প্রশ্ন, বাংলা চলচ্চিত্রের জনক কাকে বলা হয়? উত্তর হলো দাদা সাহেব ফালকে। 1913 খ্রিস্টাব্দে দাদাভাই ফালকের পরিচালনায় ভারতীয় উপমহাদেশের প্রথম নির্বাক ছবি ছিল রাজা হরিশ্চন্দ্র। বাংলা ভাষায় প্রথম নির্বাক ছবি ছিল বিল্বমঙ্গল। এই বিল্বমঙ্গল কবে? 1919 খ্রিস্টাব্দে। এবং বাংলা ভাষার প্রথম সবাক চলচ্চিত্র হলো দেনা পাওনা এবং জামাই ষষ্ঠী, দুটি সিনেমাই 1931 খ্রিস্টাব্দে। এগুলো আমাদের খেয়াল রাখতে হবে। এখানে আমরা আলাদা করে খেয়াল রাখব সত্যজিৎ রায় 1992 খ্রিস্টাব্দে অস্কার পুরস্কার পেয়েছিলেন এবং তার প্রথম ছবি ছিল পথের পাঁচালী। এই পথের পাঁচালী মুক্তি পেয়েছিল 1955 খ্রিস্টাব্দে। এই পয়েন্টগুলো তোমরা মনে রাখবে। ভারতের সংবাদপত্রের মুক্তিদাতা কাকে বলা হয়? সংবাদপত্রের মুক্তিদাতা বলা হয় চার্লস মেটকাফকে। 1878 খ্রিস্টাব্দে দেশীয় ভাষা সংবাদপত্র আইন অনুযায়ী লর্ড লিটন সংবাদপত্রের উপরে নিষেধাজ্ঞা জারি করেছিলেন। অপশান অনুযায়ী উইলিয়াম বেন্টিং। এই উইলিয়াম বেন্টিংকে আমরা খেয়াল রাখবো কেন? না, তিনি 1829 খ্রিস্টাব্দে সতীদাহ প্রথা রদ করেছিলেন এবং এ কাজে তাকে সাহায্য করেছিলেন রাজা রামমোহন রায়। সতীদাহ প্রথা 17 নম্বর রেগুলেশন অনুযায়ী রদ করা হয়েছিল 1829 খ্রিস্টাব্দের 4 ডিসেম্বর। লর্ড ডালহৌসি বিধবা বিবাহ প্রথা চালু করছেন, কিন্তু এই বিধবা বিবাহ প্রথাকে আইনি বৈধতা দিচ্ছেন লর্ড ক্যানিং, অর্থাৎ ডালহৌসির পরবর্তী গভর্নর জেনারেল বা ভারতবর্ষের প্রথম ভাইসরয়। কলকাতা মেডিকেল কলেজের প্রথম অধ্যক্ষ কে ছিলেন? কলকাতা মেডিকেল কলেজের প্রথম অধ্যক্ষ ছিলেন ডক্টর ব্রামলি বা মন্টফোর্ড ব্রামলি এবং এই মেডিকেল কলেজের পরবর্তী অধ্যক্ষ ছিলেন ডেভিড হেয়ার। এই কলকাতা মেডিকেল কলেজের জন্য প্রথম জমিদান করেছিলেন মতিলাল শীল। কলকাতা মেডিকেল কলেজ 1835 খ্রিস্টাব্দে কলকাতাতে প্রতিষ্ঠিত হয়েছিল, বর্তমানে যেটি কলেজ স্ট্রিট অবস্থিত। এই কলকাতা মেডিকেল কলেজের গুরুত্বপূর্ণ মুসলিম ছাত্র হলেন রহিম খান এবং মধুসূদন গুপ্ত। এই কলকাতা মেডিকেল কলেজ থেকে সব ব্যবচ্ছেদ করেছিলেন। এগুলি আমরা খেয়াল রাখব। একাডেমিক অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন কে? একাডেমিক অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন হেনরি ডিরোজিও। ডিরোজিও একাডেমিক অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেছিলেন 1827 খ্রিস্টাব্দে, মতান্তরে 1828 খ্রিস্টাব্দে। একাডেমিক অ্যাসোসিয়েশন ছিল ভারতের প্রথম ছাত্র সংগঠন এবং এই সংঘের মুখপত্র ছিল এথেনিয়াম পত্রিকা। ডিরোজিও ছিলেন এই একাডেমিক অ্যাসোসিয়েশনের প্রথম সভাপতি
এবং উমেশচন্দ্র বসু ছিলেন এই একাডেমিক অ্যাসোসিয়েশনের প্রথম সম্পাদক। পরের প্রশ্ন, উলঘুলান শব্দটি যে বিদ্রোহের সাথে জড়িত। আমরা সবাই জানি উলঘুলান শব্দটি মুন্ডা বিদ্রোহের সাথে জড়িত। এই মুন্ডা বিদ্রোহ কবে হয়েছিল? 1899 থেকে 1900 খ্রিস্টাব্দ নাগাদ এই মুন্ডা বিদ্রোহ হয়েছিল এবং বিরসা মুন্ডা এখানে নেতৃত্ব দিয়েছিলেন এবং তার সহকর্মী ছিলেন গয়া মুন্ডা। বিরসা মুন্ডা 25 বছর বয়সে কলেরা রোগে মারা যান। তো এই সমস্ত সম্পর্কিত তথ্যগুলো আমরা জেনে রাখবো এবং এই মুন্ডা বিদ্রোহের ক্ষেত্রে খুদকাঠি প্রথা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। পরের প্রশ্ন, বাংলার প্রথম ফিল্ড জার্নালিস্ট নামে পরিচিত ছিলেন। উত্তর হবে শিশির কুমার ঘোষ, তিনি প্রথম ফিল্ড জার্নালিস্ট ছিলেন। হরিশচন্দ্র মুখোপাধ্যায়, তিনি হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক ছিলেন এবং এই হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন গিরিশচন্দ্র ঘোষ। পরের প্রশ্ন, 1857 গ্রন্থের লেখককে। 1857 গ্রন্থের লেখক হলো সুরেন্দ্রনাথ সেন। এটি হলো মহাবিদ্রোহ সম্পর্কিত গুরুত্বপূর্ণ গ্রন্থ। এই মহাবিদ্রোহ সম্পর্কিত প্রথম গ্রন্থটি প্রকাশ করেছিলেন সৈয়দ আহমদ খান এবং সিপাহী বিদ্রোহ কবিতার রচয়িতা ছিলেন সুকান্ত ভট্টাচার্য। পিসি যোশী 1857 ইন আওয়ার হিস্ট্রি এই গ্রন্থটি রচয়িতা ছিলেন। শশীভূষণ চৌধুরীর গ্রন্থের নাম কি? মহাবিদ্রোহ সম্পর্কিত শশীভূষণ চৌধুরীর গ্রন্থের নাম হলো সিভিল ডিস্টারবেন্স ডিউরিং ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া। এটি হলো মহাবিদ্রোহ সম্পর্কিত তার গ্রন্থ। পরের প্রশ্ন, দেশীয় ভাষা সংবাদপত্র আইন পাশ করেন কে? আমরা একটু আগেই পড়লাম, দেশীয় ভাষা সংবাদপত্র আইন পাশ করেন লর্ড লিটন। এই দেশীয় ভাষা সংবাদপত্র আইনটা রদ করেছিলেন লর্ড রিপন। দেশীয় ভাষা সংবাদপত্র আইনটা পাশ হয়েছিল 1878 খ্রিস্টাব্দে এবং পরবর্তীকালে পরবর্তী গভর্নর জেনারেল লর্ড রিপন এই আইনটি বন্ধ করেছিলেন। লর্ড নর্থব্রুক নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন পাশ করেছিলেন 1876 খ্রিস্টাব্দে। লর্ড লিটন অস্ত্র আইনও পাশ করেছিলেন, এইটা আমরা খেয়াল রাখব। বর্তমান ভারত গ্রন্থটি যে পত্রিকায় প্রকাশিত হয়, বর্তমান ভারত গ্রন্থটি প্রকাশিত হয় উদ্বোধন পত্রিকাতে। আমরা এর আগের দিনের ক্লাসেই জেনেছিলাম। প্রবাসী পত্রিকাতে বিপিন চন্দ্রপালের আত্মজীবনী 70 বৎসর এই প্রবাসী পত্রিকাতে প্রকাশিত হয়েছিল। দেশ পত্রিকাতে প্রকাশিত হয়েছিল সরলা দেবী চৌধুরানীর আত্মজীবনী জীবনের ঝরাপাতা এবং এই বঙ্গদর্শন পত্রিকা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের একটি পত্রিকা ছিল। 1872 খ্রিস্টাব্দে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এই বঙ্গদর্শন পত্রিকার সূচনা করেছিলেন। শিশু শিক্ষা গ্রন্থটি রচয়িতাকে? শিশু শিক্ষা গ্রন্থটি রচয়িতা ছিলেন মদনমোহন তর্কালঙ্কার এবং 1849 সালে এই গ্রন্থটি রচিত হয়েছিল। শিশু শিক্ষা সম্পর্কিত আরও একটি গ্রন্থ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচনা করেছিলেন, যেটি হলো বর্ণপরিচয় এবং এই বর্ণপরিচয় 1855 সালে প্রকাশিত হয়েছিল। এগুলো সবই হলো প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন, তোমরা খেয়াল রেখে দেবে। শিশু শিক্ষা গ্রন্থের সালটিও তোমরা খেয়াল রাখবে, 1849 খ্রিস্টাব্দে। জাতীয় শিক্ষা পরিষদের প্রথম সভাপতি কে ছিলেন? জাতীয় শিক্ষা পরিষদের প্রথম সভাপতি ছিলেন অপশান ক রাসবিহারী ঘোষ জাতীয় শিক্ষা পরিষদের প্রথম সভাপতি ছিলেন। পরের প্রশ্ন, বঙ্গভঙ্গের প্রতিবাদে সর্বপ্রথম বয়কটের ডাক দিয়েছিলেন কে? কৃষ্ণকুমার মিত্র বঙ্গভঙ্গের প্রতিবাদে সর্বপ্রথম বয়কটের ডাক দিয়েছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুর এই বঙ্গভঙ্গের ক্ষেত্রে বয়কটকে সমর্থন করেননি, তিনি বয়কটের বিরোধিতা করেছিলেন। তাম্রলিপ্ত জাতীয় সরকারের নেতৃত্ব গ্রহণ করেন কে? তাম্রলিপ্ত জাতীয় সরকারের নেতৃত্ব গ্রহণ করেছিলেন সতীশচন্দ্র সামন্ত। তিনি 1942 খ্রিস্টাব্দে ভারত ছাড়ো আন্দোলনের সময় তাম্রলিপ্ত জাতীয় সরকারের সর্বপ্রধান ছিলেন। 15 নম্বর প্রশ্ন,
তাসখণ্ডে ভারতের প্রথম কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠা করেন কে? উত্তর হলো মানবেন্দ্রনাথ রায় বা এম.এন. রায় 1920 খ্রিস্টাব্দে রাশিয়ার তাসখণ্ডে ভারতের প্রথম কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠা করছে এবং ভারতে কমিউনিস্ট পার্টি 1925 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হচ্ছে উত্তরপ্রদেশের কানপুরে। তাহলে আমাদের এই দ্বিতীয়বার কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠা হচ্ছে ভারতে, প্রথমবার কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠা হচ্ছে রাশিয়ার তাসখণ্ডে। এই জন্য কমিউনিস্ট পার্টিকে দ্বিজ বলা হয়। ভারতীয় বিপ্লববাদের জননী কাকে বলা হয়? বিপ্লববাদের জননী বলা হয় ভিকাজি রুস্তমজি কামাকে। এবং এইখানে আমরা একটা প্রশ্ন খেয়াল রাখবো খুব গুরুত্ব দিয়ে, প্রথম ভারতের পতাকার চিত্রটি এঁকেছিলেন ভগিনী নিবেদিতা। এই প্রশ্নটিও আমরা খেয়াল রাখব। চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনে নেতৃত্ব দিয়েছিলেন কে? আমরা সবাই জানি চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনে মাস্টারদা সূর্য সেন নেতৃত্ব দিয়েছিলেন এবং এই চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন 1930 খ্রিস্টাব্দের 18ই ডিসেম্বর চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন হলো এবং চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের পর 22শে ডিসেম্বর জালালাবাদ পাহাড়ের যুদ্ধটি হয়েছিল। পরের প্রশ্ন, সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতি কে ঘোষণা করেছিলেন? সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতি ঘোষণা করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ড্যামসে ম্যাকডোনাল্ড 1932 খ্রিস্টাব্দে 16ই আগস্ট এই সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতি ঘোষণা করা হয়েছিল। ভারতের স্বাধীনতা আইন কবে পাশ হয়? ভারতের স্বাধীনতা আইন কবে পাশ হয়? খ 18ই জুলাই 1947 খ্রিস্টাব্দে ভারতের স্বাধীনতা আইন পাশ হয় এবং 1947 খ্রিস্টাব্দের 4ই জুলাই ভারতীয় স্বাধীনতা আইন ব্রিটিশ পার্লামেন্টে পাশ হয়েছিল এবং 18ই জুলাই তা রাজার অনুমোদন পেয়েছিল। 26শে জানুয়ারি 1950 খ্রিস্টাব্দে আমাদের সংবিধান অ্যাপ্লিকেবল হয়েছিল। পরের প্রশ্ন, দ্য মার্জিনাল ম্যান। এই মার্জিনাল ম্যান গ্রন্থের রচয়িতাকে? প্রফুল্ল চক্রবর্তী দ্য মার্জিনাল ম্যান গ্রন্থের রচয়িতা। উপবিভাগ 2, এখান থেকে 20টি প্রশ্ন থাকবে এবং উত্তর দিতে হবে 16টি প্রশ্নের। প্রথম প্রশ্ন, নতুন সামাজিক ইতিহাসের মুখপত্রের নাম কি? নতুন সামাজিক ইতিহাস চর্চার মুখপত্রের নাম হলো সোশ্যাল সায়েন্স। নতুন সামাজিক ইতিহাস চর্চার প্রতিষ্ঠানটি হলো দ্য সোশ্যাল সায়েন্স হিস্ট্রি অ্যাসোসিয়েশন। এটি প্রতিষ্ঠিত হয় 1976 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, কাকে মেদিনীপুরের লক্ষ্মীবাই বলা হয়? মেদিনীপুরের লক্ষ্মীবাই বলা হয় রানী শিরোমণিকে। এই রানী শিরোমণি কোন বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন? তিনি চুয়াড় বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন। চুয়াড় বিদ্রোহের দ্বিতীয় পর্যায়ে 1798-99 খ্রিস্টাব্দে চুয়াড় বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন। পরের প্রশ্ন, শৃঙ্খল ঝঙ্কার নামক আত্মজীবনীটি কার লেখা? নেতৃত্বে ভারতের সেনাপ্রধান ছিলেন জয়ন্তনাথ চৌধুরী। তার নেতৃত্বে অপারেশন পোলো হায়দ্রাবাদে জয়ন্তনাথ চৌধুরীর নেতৃত্বে হায়দ্রাবাদ ভারতের অন্তর্ভুক্ত হয়েছিল। ঠিক ভুল। রাজা রামমোহন রায় ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের জন্য লর্ড উইলিয়াম বেন্টিংকে চিঠি লিখেছিলেন। ঠিক। পরের প্রশ্ন, 1858 খ্রিস্টাব্দের 1 নভেম্বর মহারানীর ঘোষণা জারি করা হয়। এটিও ঠিক। আমরা সবাই জানি 1858 খ্রিস্টাব্দের 1 নভেম্বর মহারানীর ঘোষণাপত্রটি জারি করা হয়। এখানে বিভিন্ন রকম আশ্বাস দেওয়া হয়েছিল যাতে ভারতবর্ষে ব্রিটিশ শাসনটা বজায় থাকে এবং জমিদার শ্রেণীর সমর্থনটা ব্রিটিশ সরকার পায়। 3 নম্বর প্রশ্ন, হিকির বেঙ্গল গেজেট পত্রিকাটি 1 মাস অন্তর প্রকাশিত হতো। হিকির বেঙ্গল গেজেট এটি একটি সাপ্তাহিক পত্রিকা ছিল, তাহলে এটি ভুল আছে। 3 নম্বর প্রশ্নটি ভুল আছে। হিকির বেঙ্গল গেজেট মাসিক পত্রিকা ছিল না, ছিল একটি সাপ্তাহিক পত্রিকা। লবণ আইন ভঙ্গের মাধ্যমে আইন অমান্য আন্দোলনের সূচনা হয়। এটিও ঠিক। লবণ আইন ভঙ্গ করেছিলেন গান্ধীজি এবং এটি
আইন অমান্য আন্দোলনের একটি পার্ট ছিল। আইন অমান্য আন্দোলন শুরু হয়েছিল 1930 খ্রিস্টাব্দের। প্রথম লবণ আইন ভঙ্গ করার উদ্যোগটা শুরু হলো 1930 খ্রিস্টাব্দের 12ই মার্চ, যেটা ডান্ডি অভিযানের মাধ্যমে শুরু হয়েছিল, এবং 1930 খ্রিস্টাব্দের 5ই এপ্রিল গান্ধীজি ডান্ডি পৌঁছান এবং লবণ আইন ভঙ্গ করছে 1930 খ্রিস্টাব্দের 6ই এপ্রিল। আমরা চলে আসি উপবিভাগ 3-এ। কেশবচন্দ্র সেন, তার নেতৃত্বে আন্দোলনের ফলে ব্রাহ্ম সমাজের যে আন্দোলন হলো, তো আন্দোলনের ফলে 3 আইন পাশ হচ্ছে 1872 খ্রিস্টাব্দে। রামরতন মল্লিক ছিলেন বাংলা নানা সাহেব। সুরেন্দ্রনাথ সেন তিনি সামন্ততান্ত্রিক প্রতিক্রিয়া জানিয়েছিলেন সামন্ততন্ত্রের বিরুদ্ধে, এবং শ্রীনারায়ণ গুরু কেরালাতে তার নেতৃত্বে ভাইকম সত্যাগ্রহ হয়েছিল। সুরেন্দ্রনাথ সেন তিনি 1857 মহাবিদ্রোহকে বলেছেন এটি একটি সামন্ত শ্রেণীর বিদ্রোহ। উপবিভাগ 4, আমরা 4টে ম্যাপ পয়েন্টিং এখানে দিল্লি, ঢাকা, সিপাহি বিদ্রোহ কেন্দ্র ব্যারাকপুর এবং বারদৌলি, এটি হচ্ছে 4টে ম্যাপ পয়েন্টিং। উপবিভাগ 5, হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার বিশেষ গুরুত্বপূর্ণ ছিল কারণ এখানে ব্যাখ্যা এবং বিবৃতি। ব্যাখ্যা 3, এই পত্রিকাটি নীলকর সাহেবদের অত্যাচারের সমালোচনা করে, এবং এই পত্রিকার সম্পাদক আমরা একটু আগেই জানলাম যে প্রথম সম্পাদক ছিলেন গিরিশচন্দ্র ঘোষ এবং দ্বিতীয় সম্পাদক ছিলেন হরিশচন্দ্র মুখোপাধ্যায়। তিনি নীলকর সাহেবদের বিরুদ্ধে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন এবং এই নীল বিদ্রোহকে সমর্থন জানিয়ে, অর্থাৎ কৃষক শ্রেণীকে সমর্থন জানিয়ে তার পত্রিকাতে বিভিন্ন লেখালেখি করেছিলেন। 2 নম্বর বিবৃতি, বিদ্যাসাগর রচিত বর্ণপরিচয় এক নতুন যুগের সূচনা করে। এখানেও ব্যাখ্যা 3টাই আমার সবথেকে অ্যাপ্রোপ্রিয়েট মনে হচ্ছে। বর্ণপরিচয়ে বাংলা ভাষা নির্দিষ্ট রূপ লাভ করেছিল। দু নম্বর ব্যাখ্যা, বর্ণপরিচয় রচিত প্রথম এক নতুন যুগের সূচনা করছে, এটি বিদ্যাসাগর দ্বারা রচিত হয়েছিল। তো আমার ধারণা অনুযায়ী বর্ণপরিচয় একটি আদর্শ শিশুপাঠ্য গ্রন্থ। গ্রন্থটি 1855 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। 3 নম্বর বিবৃতি, 1921-22 খ্রিস্টাব্দে যুক্তপ্রদেশে এক আন্দোলন শুরু হয়। এখানে প্রথম ব্যাখ্যাটিকেই অ্যাপ্রোপ্রিয়েট বলে মনে হয়। সামন্ততান্ত্রিক অনাচারের বিরুদ্ধে কৃষকরা ঐক্যবদ্ধ থাকার শপথ গ্রহণ করে। একা বা ঐক্যবদ্ধ থাকার বা একতা থাকার যে আন্দোলন, সেটাকে আমরা বলছি একা আন্দোলন। 1921-22 খ্রিস্টাব্দে যুক্তপ্রদেশ বা বর্তমান উত্তরপ্রদেশে এই আন্দোলন বিস্তার লাভ করেছিল এবং মাদারিপাশি এই আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন। পরের প্রশ্ন, বিবৃতি নাম্বার 4, ভারত সরকার 1929 খ্রিস্টাব্দে মিরাট ষড়যন্ত্র মামলা শুরু করেছিল। কী উদ্দেশ্যে? না, এর উদ্দেশ্য ছিল দেশব্যাপী সাম্যবাদী আন্দোলন দমন করা। ব্যাখ্যা নাম্বার 4। তো এই ছিল আমাদের আজকের ক্লাস। দেখা হবে পরের ক্লাসে।